হারিয়ে যাওয়া ৮ বছরের ছোট মেয়েটা যখন ফিরে এলো তখন সে আর মানুষ নেই, আস্ত একটা দানব হয়ে গেছে। মেয়েটাকে একটা পাথরের কফিনের ভেতর লুকিয়ে রাখা হয়েছিল, একদম মমি বানানোর মতো করে পেঁচিয়ে রাখা। দেখে মনে হচ্ছিল ওটা কোনো জীবন্ত মানুষ নয়, বরং একটা মৃতদেহ। ঘুম ভাঙার পর মেয়েটার চোখের আকার যেন একটু অন্যরকম লাগছে, আর ওর সারা শরীরের চামড়াগুলো কুঁচকে একদম বুড়ি মানুষের মতো হয়ে গেছে। বিশেষ করে ওর পায়ের নখগুলো এত মোটা আর শক্ত হয়ে গেছে যে দুনিয়ার সেরা 10টা মেশিন দিয়েও যদি কাটতে যান তবু নখগুলো ভাঙবে না। মা অনেকক্ষণ ধরে খুঁজে দেখার পর খেয়াল করলেন যে শরীর থেকে খসে পড়া নখগুলোর একটা অংশ মেয়েটার মুখের ভেতরে ঢুকে আছে। যখন পায়ের বড় নখটা খোলার পালা এলো তখন মায়ের হাত কাঁপছিল। তিনি সবটুকু শক্তি দিয়ে টান দিলেন, আর ঠিক সেই মুহূর্তে একটা পপ শব্দ হলো, আর নখটার সাথে সাথে চামড়াও একদম যেন মাছের চামড়া ছাড়ানোর মতো করে আস্ত খুলে বেরিয়ে এলো। যখন সেই চামড়াটা শুকিয়ে গেল তখন বাবা সেটা নিয়ে ভালো করে গবেষণা করে দেখলেন চামড়াটা যেন খুব দামি কোনো কাগজের মতো একের পর এক স্তরে আলাদা করা যাচ্ছে। প্রতিটি স্তর একদম পাখির পালকের মতো পাতলা, অনেকটা প্রাচীন চীনা বাঁশের তালিকার মতো, আর তার উপর ছোট ছোট করে অনেক কিছু লেখা ছিল। লেখাগুলো যখন ছড়িয়ে দেখা গেল সেখানে প্রায় 1000 খানেক লাইন আছে। এটা কি তাহলে সেই কিংবদন্তি 1000 লাইনের বই? বন্ধুরা, 2026 সালের এই নতুন রিবুট করা দ্য মামি মুভিটা নিয়ে অনেকেই আমাকে ইনবক্সে নক করছিলেন। তাই আজকের এই মুভি এক্সপ্লেনেশনটা দারুণ রোমাঞ্চকর আর একটু গা ছমছমে। যারা খাবার খাচ্ছেন তারা দয়া করে এই সময় ভিডিওটা দেখবেন না। গল্পের নায়িকা ছোট ক্যা, বয়স মাত্র 8 বছর, কিন্তু বেশ বুদ্ধিমান। ও সবসময় ওর বাবা বিউয়ের সাথে টেবিলে টোকা দিয়ে মোর্স কোড খেলার মাধ্যমে একে অপরের মনের কথা বোঝার গেম খেলত। কেবল দুপুরের খাবার কি খাবে তা নিয়ে ব্যস্ত থাকা ছেলে স্যায়ের চেয়ে বাবা বিউ ওর মেয়ে ক্যাকেই বেশি ভালোবাসতেন। তারা 4 জনের পরিবার, মূলত আমেরিকান, কিন্তু এখন কাজের সূত্রে মিশরের কায়রোতে থাকছেন। বিউ সেখানে একজন সাংবাদিক হিসেবে কাজ করেন যাতে বাড়তি কিছু টাকা আয় করা যায়, আর মা জেন স্থানীয় একটা হাসপাতালে নার্সের কাজ নিয়েছেন। স্বামী স্ত্রী দুজনে মিলে এত কষ্ট করছেন কারণ জেন তখন তৃতীয় সন্তানের মা হতে চলেছিলেন। একদিন খুব সকালে জেন কাজে বেরিয়ে গেলেন, আর বিউ বাড়িতে বাচ্চাদের দেখাশোনার জন্য রয়ে গেলেন। দুই ভাইবোন কিছুক্ষণ খেলার পরই ঝগড়া শুরু করে দিল। ক্যায় রাং করে নিচে নেমে গেল এবং একাই বাগানের পেছনের সেই গোপন জায়গায় গিয়ে খেলতে লাগলো। এরই মধ্যে বিউয়ের অফিসে বড় কর্তার ফোন এলো। তারা তার কাজের প্রশংসা করে জানালেন যে তাকে শুধু আমেরিকায় ফিরিয়ে নেওয়া হচ্ছে না, বরং প্রমোশন আর বেতনও বাড়িয়ে দেওয়া হচ্ছে। খুশিতে আত্মহারা হয়ে তিনি সাথে সাথেই জেনকে ফোন করে এই দারুণ খবরটা জানালেন। কিন্তু এই খুশির জোয়ারে তিনি খেয়ালই করেননি বাইরে কি ঘটছে। ক্যায় যখন একলা খেলছিল ঠিক সেই সময় সে দেখল মেকআপ করা এক স্থানীয় মহিলা, যে নিজেকে লায়লার মা বলে পরিচয় দিচ্ছে, সে দেয়ালের ওপর থেকে অদ্ভুতভাবে উকিঝুঁকি মারছে। সেই মেকআপ করা মহিলা ক্যায়কে তার প্রিয় ক্যান্ডি বা চকলেট উপহার দিয়ে ভুলিয়ে ফেলল, আর ক্যায়ও একদম সরল মনে তার কথায় বিশ্বাস করে ফেলল। সহজ কথায় বলতে গেলে এই মহিলা আসলে একটা শয়তান। বিউ পরে খাবার আলমারি খুলে দেখলেন ভেতরে অনেকগুলো চকলেট ও ক্যান্ডির মোড়ক পড়ে আছে, যা থেকে বোঝা যাচ্ছে ওই মহিলা অনেক আগে থেকেই এই ফোন দিয়ে এঁটে বসেছিল। কিছু বুঝে ওঠার আগেই মহিলাটা এমন এক অদ্ভুত মন্ত্র পড়া শুরু করলো যা কারো বোঝার সাধ্য নেই, আর অমনি একটা কালচে পোকা ফলের ভেতর থেকে বেরিয়ে সরাসরি ক্যায়ের গলার ভেতরে ঢুকে গেল। মিশরের সেই অদ্ভুত আর ভৌতিক ঘটনার পর ক্যায় নিজের গলা ধরে মাটিতে লুটিয়ে পড়ল। বিউ যখন বুঝতে পারলেন কিছু একটা বিপদ হয়েছে এবং বাগানে ছুটে এলেন, তখন শুধু মাটিতে পড়ে থাকা একটা পচা ফল ছাড়া আর কিছুই দেখতে পেলেন না। দেয়ালের বড় গর্তটা দেখেই বোঝা যাচ্ছিল ক্যায়কে ওই শয়তান মহিলা অপহরণ করে নিয়ে গেছে। বিউ পাগলের মতো রাস্তা দিয়ে দৌড়ে গিয়ে খুঁজতে লাগলেন। ঠিক সেই সময় শহরের ওপরের সাইরেনগুলো বিকট শব্দে বেজে উঠল। এটা মিশরের বিশেষ এক ধরনের সাইরেন, যা মূলত ধূলিঝড় আসার সংকেত দেয়। বিউ দূর থেকে ক্যায়কে দেখতেও পেয়েছিলেন, কিন্তু সমস্যা হলো ওই মহিলা স্থানীয় মানুষ, সে এলাকাটা খুব ভালো চেনে। তার উপর ধূলিঝড়ের কারণে সামনের কিছুই দেখা যাচ্ছিল না। দৌড়াতে দৌড়াতে তারা দুজনেই চোখের আড়ালে হারিয়ে গেল। কয়েক ঘন্টা পর কায়রো পুলিশ স্টেশনে যে নারী পুলিশ অফিসার অভিযোগ নিচ্ছিলেন, তাকে তার বস ডাকলেন একটা বিশেষ কেস হ্যান্ডেল করার জন্য। বস তাকে জিজ্ঞেস করলেন সে ইংরেজি জানে কিনা। অফিসার জানালেন তিনি অনেক ভালো ইংরেজি বলতে পারেন। বস বললেন ভেরি গুড, কারণ প্রতিদিন হাজার হাজার অভিযোগ ফোন আসে, কিন্তু আজকের এই বাচ্চার হারিয়ে যাওয়ার কেসটা যদি সে ঠিকমতো সমাধান করতে পারে তাহলে সে প্রমোশন পেয়ে একদম বড় অফিসার হয়ে যেতে পারবে। ওই অফিসার যখন ইন্টারোগেশন রুমে ঢুকলেন, দেখলেন বিউ আর জেন দুজনেই তাদের সন্তান হারানোর শোকে পাথর হয়ে বসে আছেন। ইংরেজিতে কয়েকবার কথা বলার পর বস সন্দেহ করতে শুরু করলেন যে এই স্বামী স্ত্রী হয়তো নিজেরাই কোনো নাটক করছে কিংবা মিথ্যা বলছে। 8 বছর কেটে গেল। বিউ ইতিমধ্যে আমেরিকায় ফিরে গেছেন এবং সেখানে নিউজ স্টেশনে কাজ করছেন, কিন্তু তিনি আজও তার মেয়ের ক্যায়ের ছবি আগলে রেখেছেন, কারণ মনের ভেতর আজও এক বকঢগে ক্ষত রয়ে গেছে। জেন আজও ক্যায়ের কথা ভুলতে পারেননি। তিনি আজও ক্যায়ের ঘরটা একদম আগের মতো সাজিয়ে রেখেছেন।
ক্যায় যখন হারিয়ে গিয়েছিল তখন স্যায়ের জন্ম হয়েছিল, আর এখন তার বয়সও 8 বছর, দাঁত পড়ার বয়স। পুরো পরিবার এখন নানি বা দাদির সাথে মিলে শান্তিতেই থাকছে, কিন্তু একটা শব্দ কেউ মুখে আনে না, সেটা হলো বাইরে যাওয়া। স্যায় স্কুল থেকে ইউরোপ ট্যুরে যাওয়ার আবদার করতেই জেন একদম সরাসরি না করে দিলেন। একবার বাচ্চা হারিয়ে গেলে মানুষের মনে যে ভয় জন্মায় তার সহজে যায় না। 8 বছর ধরে এই পরিবার বাইরে কোথাও ঘুরতে যায়নি, পাছে আবার কোনো বিপদ হয়। কিন্তু নিয়তির খেলা বড় অদ্ভুত। তারা বাইরে না গেলেও বিপদ যেন তাদের দরজায় কড়া নাড়ছে। কয়েক হাজার মাইল দূরে মিশরের কায়রোতে এক তরুণ মরুভূমির ওপর দিয়ে যাওয়ার সময় অদ্ভুত এক ধোঁয়া দেখতে পেল। কৌতূহলবশত সে সেখানে গিয়ে যা দেখল তাতে তার চোখ চড়ক গাছ। মরুভূমির গভীর জায়গায় একটা বিমানের ধ্বংসাবশেষ জ্বলছে, আর আশেপাশে বেশ কিছু মরদেহ পড়ে আছে যাদের অবস্থা খুবই করুণ। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো পাশেই একটা পাথরের কফিন উল্টো হয়ে পড়ে আছে, কিন্তু সেটা বিন্দুমাত্র ভাঙেনি। বিশেষজ্ঞরা এক্স রে আর এমআরআই করে দেখলেন কফিনের ভেতরটা দেখা যাচ্ছে না, কারণ ওটাতে সীসার আস্তরণ দেওয়া আছে যা সচরাচর দেখা যায় না। লোকে বলে না বুঝে কফিন খুললে বিপদ অনিবার্য, কিন্তু বিদেশিরা তো আর আমাদের এসব নিয়মকানুন জানে না। তারা কফিনটা খুলল আর দেখল ভেতরে এক মমি শুয়ে আছে, যেটা খুব অদ্ভুতভাবে পেঁচিয়ে রাখা। মমিটার ওপরের কাপড় সরাতেই দেখা গেল তার নখগুলো একদম কুচকুচে কালো। মমিটার মুখটা আবার একদম জীবন্ত মানুষের মতো, দেখতে অনেকটা অল্প বয়সী মেয়ের মতো। বন্ধুরা, এই দৃশ্যটা আমার সত্যি খুব ভালো লেগেছে। কয়েকদিন পর বৃহস্পতিবারের একটা ব্যস্ত বিকেলে যখন বিউ সপরিবারে বাইরে রেস্টুরেন্টে খেতে গেছিল, তখন একটা ইন্টারন্যাশনাল কল এলো। ওপাশ থেকে বলা হলো এটা আমেরিকার কায়রো দূতাবাস কিছু বলা হচ্ছে। এই ফোন পাওয়ার পর স্বামী স্ত্রীর চেহারা মুহূর্তেই বদলে গেল। 8 বছর পর অবশেষে ক্যায়ের খোঁজ পাওয়া গেছে। তারা প্রথম ফ্লাইটেই মিশরে গিয়ে পৌঁছলেন। যদিও ডাক্তাররা তাদের মানসিকভাবে প্রস্তুত থাকার জন্য সতর্ক করেছিলেন, কিন্তু ক্যায়কে সরাসরি দেখার পর তারা এতটাই অবাক হয়ে গেলেন যে তাদের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। এই দৃশ্যটা দারুণভাবে শ্যুট করা হয়েছে, যেখানে ক্যামেরা লেন্সের কারসাজিতে বাবা মা এবং ক্যায়কে একই ফ্রেমে রেখে তাদের মানসিক যন্ত্রণা আর আতঙ্ক ফুটিয়ে তোলা হয়েছে। জেন কত আদর করে ডাকলেন, কিন্তু ক্যায় একদম চুপচাপ, কোনো সারা শব্দ নেই, বরং সে অদ্ভুত কোনো পশুর মতো চিৎকার শুরু করল। একটা সাধারণ মানুষ কেমন করে এমন হয়ে গেল? যে মেয়ে অফিসার সেই সময় একদম নতুন ছিলেন, এখন সে কায়রোর একজন দক্ষ পুলিশ অফিসার হয়ে গেছে। সে ছবিগুলো বিছিয়ে দিয়ে বলতে শুরু করল যে মিশরে মানব পাচার খুব বেড়ে গেছে। ক্যায়কে মমি সাজিয়ে পাচার করা হচ্ছিল। ভাগ্য ভালো যে বিমান দুর্ঘটনার কারণে সে রক্ষা পায়। ক্যায় বাড়ি ফিরছে শুনে নানি মেই তার জন্য 8টা কেক তৈরি করলেন, যাতে গত 8 বছরের হারিয়ে যাওয়া জন্মদিনগুলোর কিছুটা পূরণ করা যায়। মেয়ের এই আনন্দের বিপরীতে ভাই স্যায় কিছুটা টেনশনে ছিল, কারণ ওর মনে থাকা দিদি তো এমন ছিল না। উল্টো দিকে ছোট ভাই ইও খুবই উত্তেজিত। সে ক্যায়ের হাত ধরে অনর্গল কথা বলে যাচ্ছিল, কিন্তু উদ্ভিদের মতো নিথর ক্যায় কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছিল না, যতক্ষণ না নানি মেই প্রার্থনা শেষ করলেন। ঠিক তার পরের মুহূর্তেই ক্যায় এমন কাণ্ড করল যে নানি মেয়ের নাক দিয়ে রক্ত ঝরতে শুরু করলো এবং তিনি মেঝেতে আছাড় খেয়ে অজ্ঞান হয়ে গেলেন। এটা কি হচ্ছে? ক্যায় কেন হুবহু ওই অশুভ শক্তির মতো আচরণ করছে? মা জেন সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ক্যায়কে শান্ত করার জন্য সবটুকু ঘুমের ইঞ্জেকশন পুশ করলেন। এরপর গিয়ে সে একটু শান্ত হলো। রাতে জেন ক্যায়কে জড়িয়ে ধরে মিশরে তোলা পুরনো ছবিগুলো দেখছিলেন, আশা করছিলেন মা হিসেবে তার ভালোবাসা দিয়ে মেয়েকে সারিয়ে তুলবেন। কিন্তু ক্যায় তার মাথা অন্যদিকে ঘুরিয়ে নিল, তার কোনো আগ্রহই নেই। রাত গভীর হওয়ার পর সারা পরিবার পায়ের শব্দে জেগে উঠল। বাবা বিউ ঘরে ঢুকে দেখলেন বিছানায় শুধু জেন একা, ক্যায় নেই। সেই অন্ধকার দরজা দিয়ে ক্যায় বাড়ির চিলে কঠায় চলে গেছে। সে একদম ইঁদুরের মতো এক কোণায় লুকিয়ে আছে। স্বামী স্ত্রী মিলে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে তাকে আটকে ফেললেন, কিন্তু সমস্যা হলো ক্যায় সেখান থেকে একটা বিছা ধরে সরাসরি মুখের ভিতর পুরে দিল। যদিও বিছা খুব প্রোটিন সমৃদ্ধ খাবার, কিন্তু তাই বলে জ্যান্ত বিছাকেও খায়? বিউ পেছন থেকে তাকে জড়িয়ে ধরলেন, আর জেন মুখ থেকে সেটা বের করার চেষ্টা করলেন। অমনি ক্যায় বিকট একটা চিৎকার দিল, আর তার মুখ দিয়ে পচা পানির মতো কিছু বের হয়ে এলো। এই ঘটনার পর থেকেই বাড়িতে অদ্ভুত সব কাণ্ড শুরু হলো। সকালে স্কুলে যাওয়ার সময় দেখা গেল ঘরের বাইরে এক ঝাঁক নেকড়ে বা হায়নার মতো প্রাণী জড়ো হয়ে আছে, কোনোভাবেই তারা সরছে না। এরপর ভিডিও শুরুতে যেটা দেখিয়েছিলাম, জেন ক্যায়ের নখ কাটতে গিয়ে প্রায় হার্ট অ্যাটাক করার অবস্থা। এরপর বিউ গোপন দরজাটাতে নতুন তালা লাগিয়ে দিলেন, কিন্তু কিছুক্ষণ পরেই কার্পেটের নিচ থেকে কেমন যেন একটা পচা গন্ধ আসতে শুরু করলো। উঠিয়ে দেখলেন ঠিক সকালের নাস্তায় পাউরুটির ওপর জ্যাম মাখালে যেমন দেখায়, অনেকটা তেমনই এক অদ্ভুত পিচ্ছিল পদার্থ সেখানে পড়ে
হয়ে আছে, আর মেঝের কাঠগুলো পচে গেছে। বাথরুম থেকে চিৎকার শুনে বিউ ছুটে গেলেন। দেখলেন ক্যায় একদম মাকড়সার মতো দেয়াল বেয়ে পারছে। শেষ পর্যন্ত তাকে কোথায় খুঁজে পাওয়া গেল জানেন? মেয়েটা কাপড় ধোয়ার ঘরে ঢুকে নিজের শরীরের মরা চামড়াগুলো জোরে জোরে ঘষে তুলছিল। বিউ কিছুটা স্বাভাবিক চিন্তাভাবনা করার চেষ্টা করলেন। তিনি মনে করলেন মেয়েটা এখন পুরোপুরি অন্যরকম হয়ে গেছে, তাই তাকে বাড়িতে রাখা ঠিক হবে না। এই কথা শুনতেই জেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। কেউ হয়তো জেনকে পাগল বলতে পারেন, কিন্তু আমার মনে হয় তার এই ব্যবহারের দুটো কারণ আছে। একদিকে মায়ের মমতা তাকে ক্যায়কে আবার হারানোর ভয় দেখাচ্ছে, অন্যদিকে তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ। গত 8 বছরে ক্যায়কে খুঁজতে গিয়ে স্বামী স্ত্রী দুজনেরই কেরিয়ার শেষ, সব জমানো টাকা খরচ হয়ে গেছে। এখন ক্যায়কে হাসপাতালে রেখে চিকিৎসা করানোর মতো টাকা তাদের নেই। ঝগড়াঝাটির পর বিউ বেসমেন্টে নেমে গেলেন এবং ক্যায়ের গা থেকে খসে পড়া চামড়াগুলো নিয়ে গবেষণা শুরু করলেন। তিনি মমিটার কথা মনে করে এক অশুভ সংকেত অনুভব করলেন। ভাগ্য ভালো যে নিউ মেক্সিকো ইউনিভার্সিটিতে অধ্যাপক বি নামের এক ব্যক্তি আছেন, যিনি প্রাচীন মিশরীয় সংস্কৃতি নিয়ে গবেষণা করেন। বিউ সব ছবি নিয়ে তার কাছে গেলেন। অধ্যাপক বি দেখামাত্রই জানালেন এই ভাষাগুলো সাধারণ মিশরীয় হায়ারোগ্লিফিক নয়, বরং এগুলো অনেক পুরনো এক ধরনের যজ্ঞের ভাষা, যা যিশুর জন্মের 3000 বছর আগের। যখন পুরনো সভ্যতা কেবল অস্পষ্ট ভাষা হয়ে বেঁচে থাকে, তখন তা অমর কাব্য হয়ে ওঠে। অধ্যাপক বি এর কথা শুনে মনে হলো তিনি হয়তো গান গেয়ে উঠবেন। যাই হোক, সেটা বড় কথা নয়। রাতে বিউ যখন গবেষণায় ব্যস্ত, তখন তার পাশে ক্যাশ শুয়েছিল। হঠাৎ বিউ শুনতে পেলেন ক্যাশ তার দাঁত দিয়ে খুব ছন্দময় একটা শব্দ করছে। এই বাচ্চাটা আবার দাঁত কিরমির করা শিখলো কবে থেকে? একটু দাঁড়ান, এই ছন্দময় সুরটা তো খুব চেনা। বিউ হঠাৎ বুঝতে পারলেন ক্যায় তার অবচেতন মন দিয়ে দাঁত ঘষে মোর্স কোড সিগন্যাল দিচ্ছে। বিউ সেই পরিচিত সিগন্যাল চার্ট বের করলেন এবং খাতায় লিখে দেখলেন প্রতিটা লাইনে একটাই নাম বারবার আসছে, লায়লা। তিনি তখনই সেই অফিসার নারী পুলিশকে ফোন করলেন এবং জানতে চাইলেন তিনি লায়লা নামে কাউকে চেনেন কিনা। অফিসার জানালেন তিনি আলাদাকে চিনলেও লায়লাকে চেনেন না, তবে তিনি বিউকে পুরনো চিঠিগুলো একবার খুঁজে দেখতে বললেন, হয়তো কোনো সূত্র পাওয়া যাবে। গত 8 বছরে সারা পৃথিবী থেকে অনেক দয়ালু মানুষ তাদের অনেক চিঠি লিখেছিলেন, আশা হারাবেন না বলে সাহস দিয়েছিলেন। বিউ খড়ের গাদায় সুই খোঁজার মতো করে একটা একটা চিঠি খুলতে লাগলেন এবং সত্যি তিনি তার উত্তর পেয়ে গেলেন। মিশর থেকে আসা একটা চিঠি, যেখানে প্রেরক নিজেকে ক্যায়ের বন্ধু হিসেবে পরিচয় দিচ্ছে এবং তার নাম লেখা আছে লায়লা। ঠিক সেই সময়ই ছোট ইও বাথরুমে যাওয়ার সময় ক্যায়ের ঘরের সামনে দিয়ে যাচ্ছিল, আর সে ঘরের ভিতর থেকে ক্যায়ের খুব মিষ্টি ডাক শুনতে পেল। বাচ্চারা খুব সহজেই কারো মায়ায় পড়ে যায়। ইও দরজা পর্যন্ত এগিয়ে গেল। তারপর এক অদ্ভুত মন্ত্র পড়ার শব্দ শোনা গেল, আর ইও বাতাসে ভেসে উঠল। আমেরিকার এই পরিবারগুলো কত গরিব, ঘরের লাইট তো জ্বালে না, এমনকি একটা সিসিটিভি ক্যামেরা পর্যন্ত নেই। ফলে বাড়ির কেউ টের পেল না ইওর ওপর দিয়ে কি ঝড় বয়ে গেল। রাত 1টার দিকে সারা রাত ধরে গবেষণা করা অধ্যাপক বি অবশেষে চামড়ার ওপর লেখাগুলোর মানে উদ্ধার করলেন। সেখানে বারবার একটা নাম উঠে আসছিল, নাসমালানিয়ান। অধ্যাপক বি এর কাছে 1923 সালের একটা পুরনো অডিও রেকর্ড ছিল, যা প্রাচীন মিশরীয় শয়তানের কাল্ট নিয়ে তৈরি সেমিনারের। বলা হতো এই নাসমালানিয়ান নামের শয়তানটি মানুষের পরিবারের সম্পর্ক নষ্ট করতে খুব পছন্দ করে। সে আস্ত একটা পরিবার ধ্বংস করে দিতে পারে। এই শয়তানটি পুরনো কোনো ধর্মের জাদুকি মন্ত্রে আটকা পড়েছিল, কিন্তু তা যে কোনো সময় অদৃশ্য হয়ে যেতে পারে এবং এই শয়তানটি যেখানেই থাকবে তার চারপাশে এক ধরনের প্রতিরোধকমূলক ভাষার আস্তরণ তৈরি হবে, যা তাকে রক্ষা করবে। এখানে আমাকে একটা কথা যোগ করতেই হবে। 1923 সাল ছিল সেই বিখ্যাত দ্য মামি মুভির সময়, যেখানে নায়ক রিক সেই মৃতপুরীতে গিয়ে ভুলবশত শয়তান ইমহেদবকে জাগিয়ে উঠেছিল এবং একই সাথে এই নাসমালানিয়ান শয়তানটির সিলমোহরও ভেঙে দিয়েছিল। দেখলেন তো কিভাবে দুটো সিনেমা একে অপরের সাথে মিলে গেল। গল্পের মূল প্রসঙ্গে ফিরে আসি। চিঠির ছবিগুলো পাওয়ার পর অফিসার সেই নারী পুলিশ ডেটাবেজে লায়লাকে খুঁজে পেলেন না, কিন্তু পোস্ট অফিসে সিল দেখে তিনি বুঝতে পারলেন এলাকার 100 মাইলের মধ্যে শুধু একটা জায়গায় পিচ ফলের বাগান আছে। 8 বছর আগে ক্যায় যখন হারিয়ে গিয়েছিল, তখন বাগানের পেছনেও একটা পচা পিচ ফল পাওয়া গিয়েছিল। ওই নারী পুলিশ একাই গাড়ি নিয়ে বাগানের দিকে রওনা হলেন। অনেক বড় সেই বাগান বাড়ি, কিন্তু ভেতরে কোনো মানুষের চিহ্ন নেই। সেখানে খোলা একটা ঘর ছিল, যার মাঝখানে একটা কালো বস্তু রাখা। দেখে মনে হচ্ছিল ওটা পিরামিডের চূড়া। চেন ধরে টান দিতেই অফিসার একটা গোপন দরজা খুলে ফেললেন, আর অন্ধকার একটা সুড়ঙ্গ সরাসরি পিরামিডের ভিতর গিয়ে মিশেছে। এই মেয়েটা সত্যিই খুব সাহসী। কোনো বাড়তি সাহায্য না নিয়েই সে একাই ভিতরে ঢুকে পড়ল। সুড়ঙ্গ দিয়ে কয়েক কদম যেতেই একটা খোলা জায়গা পাওয়া গেল। পিরামিডের ভিতরে আসলে একটা যজ্ঞের বেদি ছিল, যেখানকার চিহ্ন দেখে বোঝা যাচ্ছিল এখানে একটা পাথরের কফিন রাখা ছিল। ঠিক সেই মুহূর্তেই সেই মেকআপ করা মহিলাটি আবার ফিরে এলো, আর অফিসার দৌড়ে বাইরে বেরিয়ে এলেন।
ক্যামেরার লেন্সের এক কোণায় কালো ছায়ার মতো কাউকে নড়াচড়া করতে দেখেই অফিসার সঙ্গে সঙ্গে তার বন্দুক তাক করলেন। একটা গুলি সোজাসুজি তার বুকের ভেতর দিয়ে চলে গেল, আর ধোঁয়াশা মেকআপ করা সেই মহিলাটি মুখ দিয়ে রক্ত বমি করতে করতে পড়ে গেল। দেখে মনে হচ্ছিল সে আর বেশিক্ষণ টিকবে না। অফিসার ভাবলেন, যেহেতু সে এখন কথা বলতে পারছে না, তবে নিশ্চয়ই তার মেয়ের কাছ থেকে আসল সত্যিটা জানা যাবে। অফিসার তখন হলুদ ওড়না পরা মেয়েটির পিছু পিছু দৌড়ে ফার্মের শেষ মাথায় চলে গেলেন। মেয়েটা অফিসারের কোনো নিষেধই মানছিল না, বরং খুব পাগলের মতো মাটি খুঁড়তে শুরু করল। কিছুক্ষণ খোঁড়ার পর সে মাটির নিচ থেকে মিশরের একটা ধাতব বাক্স বের করল, আর ওই বাক্সেই ছিল আসল সত্য। কোনো মতে প্লেয়ার জোগাড় করে যখন টেপটা চালানো হলো, দেখা গেল তাতে ওই মেকআপ করা মহিলার নিজের স্বীকারোক্তি। এর পরের দৃশ্যগুলো দেখার পর অফিসারের দুনিয়াটাই যেন উল্টে গেল। তিনি রাগে ফুঁসতে ফুঁসতে আবার হলুদ ওড়না পরা সেই মেয়েটিকে জেরা করতে গেলেন। সে লজ্জা আর কষ্টে তার অর্ধেকটা জিভ বের করে দেখালো। বোঝা গেল এই হলুদ ওড়না পরা মেয়েটিই আসলে লায়লা। আসল সত্যিটা যাতে সে কাউকে বলে দিতে না পারে, তাই ওই মেকআপ করা মহিলা ওর জিভটা কেটে নিয়েছিল। কথা বলতে কষ্ট হওয়ায় লায়লা পুরো 3 পৃষ্ঠা কাগজ জুড়ে তাদের বংশের সব গোপন রহস্য লিখে দিল। অফিসার যখন সেই রহস্যের পাতাগুলো পড়ছিলেন, ঠিক তখনই আমেরিকার বাড়িকে বিপদ দানা বাঁধল। জেন বাথরুমে পানি ছেড়েছিলেন, কিন্তু কল দিয়ে পানির বদলে বেরোলো নোংরা কাদা। ছোট ইও স্কুলে গিয়ে তার শিক্ষককে ইঁদুরের সাথে তুলনা করে গাল দিল, এমনকি বাজে হাতের ইশারাও শিখে ফেলল। নানি মেয়ে জানালার পাশে বসে কাঁদছিলেন আর প্রার্থনা করছিলেন যেন তার নাতনি ক্যায় তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। কিন্তু হঠাৎ শয়তান ভর করা ক্যায় নানি মেয়ের হাতে কামড় বসালো। প্রচণ্ড ব্যথায় নানি মেয়ে তক্ষুনি বুঝতে পারল এটা তার সেই আদরের ক্যায় নয়। নানি মেয়ে তাকে সজোরে লাথি মারল। কিন্তু এখন কি আর পালিয়ে বাঁচার উপায় আছে? ক্যায় এখন বাড়ির ভেতরেই লুকোচুরি খেলছে, আর কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে হঠাৎ অতর্কিতে হামলা করে বসল। ওর শক্তির জোর এত বেশি ছিল যে নানি মেয়ের নকল দাঁতগুলো পর্যন্ত মুখ থেকে ছিটকে বেরিয়ে গেল। এদিকে বিউ গাড়ি নিয়ে বাড়িতে ফিরলেন। আগে বাড়ির বাইরে যে নেকড়েগুলো ঘুরঘুর করছিল সেগুলো আজ আর নেই, কিন্তু তার এই স্বস্তি ছিল মাত্র 3 সেকেন্ডের জন্য। কারণ ক্যায় তার অলৌকিক ক্ষমতা দিয়ে গলার ক্রুশটা নিয়ন্ত্রণ করে নানি মেয়েকে শূন্যে ঝুলিয়ে দিল। তথাকথিত ঈশ্বরের শক্তির দোহাই দিয়ে কি হবে? নাস শয়তান যখন দুনিয়া শাসন করছিল, তখন যিশু হয়তো হামাগুড়ি দিয়ে খেলতেন। নানি মেয়ে তার চোখের সামনেই মারা গেলেন, আর ছোট ইও অদ্ভুতভাবে হাততালি দিয়ে হাসতে লাগলো। কিন্তু এখানেই শেষ নয়। কোত্থেকে যেন সেই নেকড়েগুলো আবার হাজির হলো এবং বৃদ্ধার মৃতদেহ পর্যন্ত আস্ত রাখল না। এরপরও আপনারা ক্যায়কে বাসা থেকে বের করে দিলেন না, যেন উৎসবের জন্য জমিয়ে রেখেছেন। নানি মেয়ের মৃত্যুর পর বাড়িতে 3 দিন ধরে শোক পালিত হলো। শেষকৃত্যের দিন পুরো গ্রামের মানুষ খাবার খেতে এলো, কিন্তু বাড়িটা অন্ধকারেই রাখা হলো, যেন কোনো বিপদ অপেক্ষা করছে। ঠিক তাই হলো। ছোট স্যায় ক্যায়কে পাহারা দিচ্ছিল, কিন্তু ক্যায় আবার সেই পুরনো নাটক শুরু করলো। কাঁদতে কাঁদতে ছোট ভাইকে অনুরোধ করতে লাগলো তাকে ছেড়ে দিতে। স্যায় হেডফোন লাগিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করল, কিন্তু সেই শয়তানি কণ্ঠস্বর হেডফোনের ভেতর দিয়েও মাথায় ঢুকে পড়ল। নিচে থাকা ছোট ইওর একটা দাঁত পড়ল, তারপর একে একে সব দাঁত পড়ে গেল। ক্যায় তার ঘরের পচা ছাদ ফুটো করে বিশাল এক গর্ত তৈরি করল, যেন জেল থেকে ছাড়া পাওয়ার প্রস্তুতি। আশেপাশের সব বড়রা যেন তখন অন্ধ হয়ে গেছিল। কেউই দেখল না যে ছোট ইও নানি মেয়ের কফিনের দিকে হেঁটে গেল। সে নানি মেয়ের নকল দাঁতগুলো কফিন থেকে বের করল। ইও এই বিশৃঙ্খলা তৈরি করল যেন ক্যায় পালানোর সুযোগ পায়। ক্যায় সুযোগ বুঝে কফিনের ভেতর ঝাঁপ পড়ল এবং নানি মেয়ের মৃতদেহ চিবিয়ে খেতে লাগল। হতভাগা নানি মেয়ে মৃত্যুর পরেও শান্তি পেলেন না। ক্যায় মেঝের ওপর শুয়ে পড়ে নানি মেয়ের শরীরের সব পচনরোধী তরল চুষে খেল। মা মারা গেল তখন তোমার পালানোর কথা মনে পড়ল? ছেলে পাগল হয়ে গেল তখন ব্যাগ গোছাতে শুরু করলে? আমি তো আগেই বলেছিলাম অনেক দেরি হয়ে গেছে। ক্যায় এখন প্রায় পুরোপুরি শয়তানে পরিণত হয়েছে। ওর শক্তির কোনো সীমা নেই। ঠিক যখন মনে হলো সব শেষ, তখন দরজার কলিং বেল বেজে উঠল। অফিসার এসেছেন। আমরা অবশেষে বাঁচলাম। অফিসার এসে সেই ভিডিও টেপটা চালিয়ে শোনালেন। ওই মেকআপ করা মহিলার নাম ছিল কার্মেন, যে বংশ পরম্পরায় নাস শয়তানকে আটকে রাখত। কার্মেনের মৃত্যুর পর এই দায়িত্ব ক্যায়ের উপর পড়ার কথা ছিল, কারণ সে এখন 82 বছরের আত্মা বহন করছে। অনেক অনেক বছর আগে নাস শয়তানকে একটা মানুষের শরীরে বন্দি করে মন্ত্রপুক্ত কাপড় দিয়ে মুড়ে রাখা হতো। একটাই সমস্যা ছিল, মানুষের শরীর তো আর অমর নয়, পচে গেলে নতুন শরীর দরকার হতো, আর সেটা যত কম বয়সী হতো ততই ভালো। 8 বছর আগে যখন কার্মেন চেক করতে গেল, দেখল নাস শয়তান জেগে উঠেছে। সে তক্ষুনি কার্মেনের স্বামীকে বেলে ফেলল। স্বামী মারা গেছে তো কি হয়েছে, বংশের দায়িত্ব তো ভোলা যায় না।
তাই কারমেন বুড়ি হয়ে ক্যায়কে অপহরণ করে সেই বেদিতে নিয়ে গিয়েছিল। তার ছেলেরা মিলে ক্যায়কে কফিনের ভেতর আটকে রাখল। ঠিক সেই সময় টেলিভিশনের সেই মন্ত্র শুনে ক্যায় আরও উত্তেজিত হয়ে গেল। সে তার ভাই স্যায়কে ডাকল এবং বেসবল ব্যাট দিয়ে গোপন দরজা ভাঙতে নির্দেশ দিল। সে বলল সব সিলমোহর খুলে দিতে। ওর শরীরের চামড়ার ওপর লেখা ওই লেখাগুলোই ছিল তাকে আটকে রাখার শিকল। সেগুলো খুলে দিলেই ক্যায় ঠিক হনুমানের মতো হাজার বছরের পাথর সরিয়ে শক্তিমান হয়ে উঠবে। বাইরে তখন ধূলিঝড় শুরু হলো। অফিসার মনে মনে বুঝলেন এটা নাস শয়তানের আশার লক্ষণ। মা জেন ওপরে দৌড়ে গেলেন অফিসারকে সাহায্য করতে, আর নিচে বিউ একা দাঁড়িয়ে থাকার সময় ফিরে দেখলেন নানি মেই আবার বেঁচে ফিরে এসেছে। অফিসার আর জেন ওপরে যখন ধস্তাধস্তি করছিলেন তখন বিউ বিড়বিড় করে বললেন, এটা খেয়ে দেখো। বিউয়ের চোখ দুটো তখন ভয়ে ঠিকরে বেরিয়ে আসছিল। বিউয়ের সাহস থাকলেও আসলে তার বিশেষ কোনো ক্ষমতা নেই। তিনি শুধু এক জায়গায় দাঁড়িয়ে দেখলেন ক্যায় বাতাসে ভেসে উপরের দিকে উঠছে। মেয়েটা যেন পাগল হয়ে গেছে। সে ধ্বংস করতে চায় তার পুরো পরিবারকে। এরপর শুরু হলো এক মহাযুদ্ধ, যেখানে 3টে আলাদা ফ্রন্টে লড়াই চলছিল। প্রথমে মা জেন বনাম ছেলে শ্যায় বেসবল ব্যাট হাতে তার মায়ের ওপর হামলা করতে গেল, কিন্তু জেন খুব চতুরতার সাথে সেটা এড়িয়ে গেলেন এবং সাথে সাথে শ্যাকে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিলেন। মুহূর্তের মধ্যে লড়াই শেষ, শ্যায় বেহুশ। দ্বিতীয় লড়াইটা ছিল বিউ বনাম ক্যায়ের মধ্যে। বিউ একজন সাধারণ মানুষ, তিনি ক্যায়ের অমানবিক শক্তির কাছে কোনোভাবেই পেরে উঠলেন না। এবার আসল লড়াইয়ের পালা। নানি মেই বনাম অফিসার। নানি মেই তার মুখ থেকে একটা বিছা বের করে দিলেন, যেটা অফিসার আস্ত গিলে ফেললেন। সেই বিছা তার লেজ দিয়ে অফিসারের শ্বাসনালী ফুটো করে দিল। পরিস্থিতি এখন এমন দাঁড়িয়েছে যে একজনকে বাঁচাতে গেলে অন্য একজনকে মরতেই হবে। বিউ অফিসারকে জিজ্ঞেস করলেন কারমেনের সেই মন্ত্রগুলো কি তার মনে আছে। অফিসার সম্মতি জানানোর পর বিউয়ের চোখে মুখে এক দৃঢ় সংকল্প ফুটে উঠল। তিনি বললেন, এবার আসো। ক্যায় দরজা ভেঙে ঘরে ঢুকতেই বিউ তার সবটুকু শক্তি দিয়ে মেয়েকে জাপটে ধরে রাখলেন। অফিসার তার আঙুল দিয়ে নিজের শ্বাসনালীর ছিদ্র বন্ধ করে দিয়ে অসাধারণ স্মরণ শক্তি কাজে লাগিয়ে সেই আত্মা বদলের মন্ত্রগুলো উচ্চারণ করতে শুরু করলেন। মন্ত্রের সাথে সাথে এক অদ্ভুত কালো তরল পদার্থ বেরিয়ে এলো, যা দেখে বিউ চমকে উঠলেন। আত্মা বদল হওয়ার প্রক্রিয়া শেষ। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার, এই শয়তান যখনই নতুন কোনো শরীরে প্রবেশ করে তার কিছুটা সময় কুল ডাউন বা বিরতির প্রয়োজন হয়। এই সময়ে সে আর কোনো ক্ষতি করতে পারে না। অফিসার আসলে একটা বাগ বা ত্রুটি কাজে লাগিয়ে ক্যাকে পুরোপুরি সুস্থ করে তুললেন। আর বিউয়ের কথা, তাকে সামলানো তো সহজ। তারা সেই জাদুকরি কাপড়গুলো দিয়ে বিউকে মুড়িয়ে কফিনে বন্দি করে রাখল। এখন সে শুধু মোর্স কোড সিগন্যাল দিতে পারে, এক জ্যান্ত লাশ ছাড়া আর কিছুই নয়। ভাবছেন এখানেই গল্প শেষ? একদমই না। শ্বাসনালীর চিকিৎসা করে সুস্থ হওয়া অফিসার জেনের সাথে মিলে নতুন এক প্রতিশোধের পরিকল্পনা করলেন। তারা জেলে গিয়ে কারমেনের সাথে দেখা করার সিদ্ধান্ত নিলেন। কারমেনের কপালে সেই গুলির আঘাতটা ছিল, কিন্তু সে মরেনি। কারমেনকে এখন একটা আলাদা সেলে রাখা হয়েছে। অফিসার সব সতর্কতা এড়িয়ে জেনকে ভেতরে নিয়ে গেলেন, আর কারমেনের গলায় সেই ঘুমের ইঞ্জেকশন ঢুকিয়ে দিলেন। কারমেন এখন নড়াচড়াও করতে পারছে না। অফিসার দরজার বাইরে থেকে এগিয়ে এলেন, সাথে হুইল চেয়ারে বসানো বিউ। যেহেতু আত্মা বদলের মন্ত্র অনেকবার ব্যবহার করা যায়, তাই তারা ঠিক করলেন এবার কারমেনকে ব্যবহার করবেন। কারমেন যেহেতু নাশ শয়তানকে পাহারা দেওয়ার পরিবারের সদস্য, তাই সে নিজেই কেন শয়তানকে নিজের শরীরে বহন করে তার দায়িত্ব পালন করছে না। বিউ সফলভাবে সেই শয়তানকে কারমেনের শরীরে স্থানান্তর করে দিলেন। বলা যায় যেমন কর্ম তেমন ফল। পুরো ঘটনাটি একদম ঝকঝকে এক প্রতিশোধের গল্প হয়ে উঠল। সিনেমাটি প্রায় 2 ঘন্টার বেশি, যেখানে ক্লাসিক সব হরর মুভির আবহ পাওয়া যায় এবং 1999 সালের সেই মাস্টারপিস দ্য মামি মুভিরও ছোঁয়া আছে। আপনাদের এই সিনেমাটি কেমন লেগেছে জানি না, তবে আমার মতে 6.3 রেটিং পাওয়ার মতো একটি সিনেমা তো বটেই। আজকের ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এত বড় একটি ভিডিও স্ক্রিপ্ট লেখা সহজ নয়। আপনাদের একটু হাতের স্পর্শ বা সাপোর্টই আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন।